লিম্ফ্যাটিক এডিমা, ফাইলেরিয়াসিস এসব পড়ে আসবি না কেউ। ইনফ্লামেটরি এডিমা একটা পায়ে হচ্ছে সেসব, ওই জন্য তুই দুদিকেই প্রেস করবি। আর একটা মনে রাখার বলেছিলাম হচ্ছে হাত দিয়ে, প্যালপেটারি ফাইন্ডিং, তাহলে আমরা হাত দিয়ে চেপে দেখবো, শুধু পালপেটারি ফাইন্ডিং নয়, এই একটা ভুল। নেক্সট ভুল হচ্ছে ইডিমা দেখতে বলে তোকে প্যারাইটাল ইডিমাও দেখতে হবে। প্যারাইটাল ইডিমা হাত দিয়ে দেখা যায়, দেখবি না, আগের দিন বলেছিলাম স্টেটো দিয়ে চেপে ওখানটা দেখে দিবি গর্ত হয়ে গেছে। আর কি দেখবো, জেনিটালিয়া অবশ্যই দেখবো, স্ক্রোটাল এডিমা দেখে কি করবো, ভালভাল এডিমা, স্ক্রোটাল এডিমা ইন দা ফার্স্ট এপিসোড ওয়াজ এ ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন। যে কাকে একটা নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টকে আমি ভর্তি করব, তার ক্রাইটেরিয়ার মধ্যে একটা ছিল হচ্ছে যে স্ক্রোটাল এডিমা আছে বা ভালভাল এডিমা আছে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভরা হয়। অ্যাকচুয়ালি স্ক্রোটাল এডিমা হচ্ছে এর সাইন, হ্যাঁ, সিভিয়ার এডিমার সাইন, সেই জন্য সিভিয়ার এডিমাকে তো ভর্তি করতে হবে, সেই জন্য হচ্ছে আমরা ব্যাক ক্যালকুলেশন করে ওটা বলতাম। বুঝলি কি বললাম, বোঝাতে পারিনি? সিভিয়ার এডিমা সব নেফ্রোটিক সিনড্রোমকে আমি ভর্তি করে দেবো কেন? আউটডোর থেকে ইনভেস্টিগেশন করতে আউটডোর ওষুধ দেখবো, তাহলে কোন নেফ্রোটিক সিনড্রোমকে আমি ভর্তি করব, তার যে 1000টা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে সিভিয়ার এডিমা। সিভিয়ার এডিমা আমি পড়ানোর সময় বলবো, তার মধ্যে একটা ভাগ হচ্ছে আইদার অ্যাসাইটিস বা স্ক্রোটাল এডিমা। বুঝতে পেরেছিস? সেই জন্য আমরা ইনডাইরেক্টলি বলতাম যে যদি স্ক্রোটাল এডিমা থাকে তাহলে আর অত হিসাব করতে হবে না, ভর্তি করতে। ইটস এ গুড স্ক্রিনিং ক্রাইটেরিয়া। তুই ঝট করে দেখবি স্ক্রোটাল এডিমা আছে, যাও ভর্তি করে যাও, উপরে গিয়ে বিপি মাপবে, তাই না? আউটডোরে তুই পিসি আউটডোরে বিপি মাপতে পারবি না, ঝট করে দেখবি ভর্তি করবো কি করবো না, তা প্রথমবার করেছি স্ক্রোটাল এডিমা আছে ভর্তি করে দাও, পরে দেখা যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? তো সেই জন্য স্ক্রোটাল এডিমা দেখতে আর কি করতে হবে, ব্যাকে দেখতে হবে। যখন চুপচাপ করে শুয়ে থাকে তখন স্যাক্রাল রিজিয়ন দেখতে হবে, ওই একই রকম তোর মেথড, স্যাক্রামের কাছে ওখানটা থেকে এডিমা দেখতে হবে, বেশিক্ষণ ধরে শুয়ে থাকে। এখানে আর একটা খুব দেয়া থাকে যে এখানকার এডিমা, এগুলো পিটিং এডিমা হয় বলে বেসিক্যালি ডিপেন্ডেন্ট হয়, মানে তুই বাচ্চা যদি কাজ করে একদিকে ঘুমায় দেখবি একদিকে ফেস খুলে গেছে, হ্যাঁ, তোকে জিজ্ঞাসা করে ইরিটেট করার জন্য যে নেফ্রোটিক সিনড্রোমে ঘুম থেকে উঠে একটা ইউনিল্যাটারাল আইলিড খোলা আছে, এর মানে কি? কিছু মানে নেই, ফালতু জিজ্ঞাসা করে, এর মানে হচ্ছে ওইদিকে কাজ করে ঘুমিয়েছে। ঠিক আছে, ওই জিজ্ঞাসা করে একটাই কারণে, ওয়ার্ডে কাজ করে দেখতে পাবি, কারণ তুই যখন ইন্টার্ন হয়ে যাবি তুই রোজই দেখতে পাবি সকাল কোনো না কোনো পেশেন্টের একদিকটাই খুলে আছে, যে যেদিকে কাজ করে ঘুমায়। আর তুই যতক্ষণ বই পড়ছিস ততক্ষণ তোর ওটা মাথায় আসবে না যে একদিকে কাজ করে ঘুমায় বলে, কিন্তু জিজ্ঞাসা করে। তো যাই হোক, বাদ দে ওইসব কথা, বাদ দে। ইডিমা থেকে লং কোশ্চেন আছে, প্যাথোজেনেসিস অফ নেফ্রোটিক সিনড্রোমের ইডিমা। তোরা এবারে তো পড়েনি মনে হয়, আগের বারে পড়েছিল, সবাই ভালোই লিখেছে। 4 নম্বর দেওয়া থাকে আর ম্যানেজমেন্ট অফ ইডিমা। প্যাথোজেনেসিস অফ ইডিমা আমরা খাই পড়া মানে কি লেখা আছে তো ভাই আছে সব, আমি শুধু অ্যাসাইনমেন্ট করে দিই, শুধু একটা জিনিসে ভুল হয়। তুই দেখ, একটা তো ডিগ্রি নেফ্রোপ্রোটিনেরিয়া হয়ে গেল বলে অ্যালবুমিন লেভেল কমে গেল, 30 দিকে যাবে, অ্যালবুমিন লেভেল কমে গেলে সেরাম অ্যালবুমিন লেভেল কম হয়ে গেলে কি হচ্ছে, এটা সেরাম অ্যালবুমিন লেভেল কম হয়ে গেলে অঙ্কোটিক প্রেসার কমে গেল, অঙ্কোটিক প্রেসার কমে গেলে হাইপারটনিয়া হয়ে গেল, এই তো হাইপারটনিয়া। নেফ্রোটিক প্রোটিনেরিয়া হলো অ্যালবুমিন সেরাম অ্যালবুমিন কমে গেল, অ্যালবুমিন কমে গেলে অঙ্কোটিক প্রেসার কমে যাবে, তো সবাই জানে। অঙ্কোটিক প্রেসার কমে যাওয়ার পরে কি হবে, এক্সট্রাভাসেশন অফ অঙ্কোটিক প্রেসার কমে গেলে, হ্যাঁ এক্সট্রাভাসেশন এখানে ভাগ করে দিলাম, এক্সট্রাভাসেশন অফ দা ফ্লুইড হয়ে যাবে। এক্সট্রাভাসেশন অফ দা ফ্লুইড হয়ে গেলে বাইরে এখানে ইডিমা চলে গেল, আর ভিতরে কি হলো, হাইপোভলিমিয়া হয়ে গেল, তাই তো? ভিতরে হাইপোভলিমিয়া হয়ে গেল, এই পর্যন্ত সবাই দেখে। হাইপোভলিমিয়া হয়ে গেলে এখানে কি হবে, আচ্ছা রেনিন বেড়ে গেল, রেনিন বেড়ে গেলে তারপরে তো ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম হয়ে গেল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিস বেড়ে গেল, বেড়ে গেলে কি হবে, সোডিয়াম পটাশিয়াম রিটেনশন হয়, হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম, তাহলে কি হয়ে গেল এখানটা, আর ওখানে সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হয়ে গেলে কি হবে, ফ্লুইড আরো বেশি বাড়বে, হ্যাঁ তাহলে তো ভালো হয়ে গেল। ওই ঠিক কথা বলেছে, যদি তাই হতো, যদি গল্প এরকমই হতো তাহলে তো কারেকশন হয়ে গেল, আবার তো আবার এক্সট্রাভাসেশন কেন হবে, ও তো হাইপোভলিমিয়া কারেক্ট করে দিল, তাহলে আমার র‍্যাশ অ্যাক্টিভেট হবে কি করে? ও খারাপ কিছু বলেনি, তোদের ব্যাপারটা কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা এইরকম ভাবেই তৈরি হয়েছিল যে যদি আমি এইভাবে নেফ্রোটিক সিনড্রোমের প্যাথোলজি ভাবি, যে একটা নেফ্রোটিক সিনড্রোম, তার প্রোটিন বেরিয়ে গেল, প্রোটিন বেরিয়ে গেলে হাইপোভলিমিয়া হয়ে গেল, অঙ্কোটিক প্রেসার কমে গেল, অঙ্কোটিক প্রেসার কমে গেলে সব এক্সট্রাভাসেট হয়ে গেল, র‍্যাশ অ্যাক্টিভেট হলো, র‍্যাশ অ্যাক্টিভেট হয়ে তো সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করে দেবে, যদি রিটেনশনই হয় তাহলে তো সেটা কি হাইপোভলিমিয়া কারেক্ট করে দেবে, তাহলে তো আর ইডিমা হবে না, তাহলে নেফ্রোটিক সিনড্রোমের ইডিমা খুব কম হওয়া উচিত ছিল। যদি তাই হতো, তুই বলতে পারিস যে ডিজিজ চেষ্টা করবে কিন্তু পারবে না, চেষ্টা করবে কিন্তু পারবে না, সেই জন্য ইডিমা হয়। যদি এটাই সত্যি হতো
যদি এটা সত্যি হতো তাহলে নেফ্রোটিক সিনড্রোমে মাইল্ড ইডিমা হতো, এজিএন এর মতো। নেফ্রোটিক সিনড্রোমে হিউজ বেড পুলে রোল হয়ে যায়। তাহলে এই গল্পের বাইরেও কিছু আছে, ও কিন্তু খারাপ কথা বলেনি, কিন্তু যাই হোক এটা নিয়ে আমি আলোচনা করছি না। অ্যাকচুয়ালি ওর কথাটা কিন্তু একদম ঠিক, বুঝলি তো? যখন বড় হবি, যখন পড়বি, তখন দেখবি এখান থেকে নেফ্রোটিক সিনড্রোমের ইডিমার মানে প্যাথোজেনেসিস শুরু হবে। তোকে পরীক্ষা লিখতে হবে, তোকে পরীক্ষা লিখতে হবে না। তুই কি করবি? তুই র্যাসকে অ্যাক্টিভেট করে দিবি। র্যাসকে অ্যাক্টিভেট করার পরে কি করেছিলাম আমরা? সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করেছিলাম, ওইখানটা রিটেনশন একটা করেছিলাম। এবার এদিকে একটা ভাগ করবি, এদিকে ভাগ করে এডিএইচ বাড়াবি। যে কোনো যদি হাইপোভলিউমিয়া হয় তাহলে বডি এডিএইচ কি করবে? এডিএইচ বাড়াবে। তাহলে যদি ইনক্রিজ এডিএইচ হয়, ইউরিন আউটপুট কি করবে? ডিক্রিজ ইউরিন আউটপুট। এটার সঙ্গে পার্থক্য কি হলো? এখানে সোডিয়াম আর ওয়াটার, আর এখানে কি? এখানে হচ্ছে শুধু ওয়াটার, শুধু ওয়াটার রিটেনশন। বুঝলি কি বললাম? তুই দুটো ভাগ করবি হাইপোভলিউমিয়ার পর, একদিকে র্যাস অ্যাক্টিভেট করবি, এটা তো সোজা। র্যাস অ্যাক্টিভেট করলে সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হবে, আর এইদিকে সেটা ইডিমা হয়ে গেল। আর এইদিকে একটা ভাগ করবি, সেটা এডিএইচ বাড়বে। এটা বইয়ে আছে কিনা আমার মনে নেই, যদি বইয়ে থাকে লিখবি না, যদি না থাকে লিখে নিবি। এডিএইচ বাড়বে, এডিএইচ থাকলে হচ্ছে শুধু সোডিয়াম জল মিশবে, দুটোই পার্থক্য এক। এখানে কেউ গল্প করতে করতে বা অন্য বন্ধুর খাতায় লিখতে লিখতে সোডিয়াম লিখে দেয়, সোডিয়াম লিখবে না, টোকার সময় ভালো করে টুকবি। যাতে দুদিকে ছকটা করে দিয়ে ভালো দেখে কি বলতে পারে, এখানেও সোডিয়াম ওয়াটার, এখানেও সোডিয়াম ওয়াটার। এখানে সোডিয়াম ওয়াটার না, এখানে শুধু জল, ঠিক আছে? এখানটা শুধু জল, শুধু জল হয়ে ইডিমা করে দিবি, ইডিমা করে আবার হাইপোভলিউমিয়া করে দিবি। আসল কথাটাই লিখবি না, যে হাইপোভলিউমিয়া করে আবার মোর ইডিমা করে দিবি। হ্যাঁ, মোর ইডিমা করে দিবি। অ্যাকচুয়ালি যদি হাইপোভলিউমিয়া হলে আবার এই সাইডটা করব। অ্যাকচুয়ালি কি হয়, মোস্ট অফ দা পেশেন্টে এখানে আরেকটা প্রশ্ন আমি সেটা বলবোই না, একদমই ডিসকাস করব না, কারণ এটা পরীক্ষা হলে মাথা চিন্তা করে লাভ নেই। আমাকে একটা কথা বল, যদি এইরকম হতো নেফ্রোটিক সিনড্রোম কখনো কখনো হাইপার ভলিউমিয়া হয়, যখন যদি কোনোদিন নেলসনের হাইপোন্যাট্রিমিয়া পড়িস, সেখানে দেখবি একটা হাইপার ভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া আছে। হ্যাঁ, ইউভলিউমিক হাইপোভলিউমিক আমি পড়তে বলছি না, হাইপার ভলিউমিক হতো। তাহলে তার যদি হাইপার ভলিউমিয়া হয় তাহলে তো আমাদের ইডিমা তৈরি হওয়ার কথা না, কারণ আমরা মেন ইডিমা শুরু করেছি তো হাইপার ভলিউমিয়া। চলো ভাবে দেখো, বাচ্চাটা ছবিটা খুঁজে পেলাম না, যে লোকটা ওর কমপ্লেন ছিল ওই বাচ্চাটা, ছবিটা দেখালে বুঝতে পারছি। যখন র্যাশ অ্যাক্টিভেট হয়, সে তো সোডিয়াম তো ব্লাড ভেসেলের মধ্যেই রাখছে, তাহলে যদি সেইটা যদি হয় তাহলে তো হাইপোভলিউমিয়া কারেক্টেড হবে। ইন্টারস্টিশিয়ালে তো হাইপোভলিউমিয়া হয় না, হাইপোভলিউমিয়া মানে সোডিয়াম আর ওয়াটার রিটেনশন তো আমি আমার ভেসেলের মধ্যেই রাখছি। সোডিয়াম আর ওয়াটার যদি আমি ভেসেলের মধ্যে রেখে দিই, আমার আর হাইপোভলিউমিয়া থাকবে কি করে? বুঝতে পারছিস আমি কি বলছি? জলটা থাকলে জলটা ধরে রাখার তো ক্ষমতা নেই, অ্যালুমিনিয়াম তো নেই, আবার বেরিয়ে কথা বোঝে না। তো ঝামেলা করে বলছে 4 নম্বরে, এইটা তো তুই যে এত গল্প লিখছিস, এই গল্প শুরু হয়েছে তো হাইপোভলিউমিয়া দিয়ে। তাহলে আমার যদি হাইপোভলিউমিয়া কারেক্টেডই হয়ে যায়, তাহলে পরের গল্পগুলো আসবে করতে পারে। অ্যালুমিনিয়াম হয়ে গেছে। তুই বেসিক্যালি ব্যাপার দেখ, আমি তোকে কি বলছি সহজ করে যদি তুই বলতে চাস, সহজ করে ব্যাপারটা হচ্ছে প্রচুর পড়া বাকি আছে, তাহলে আমি বেশি করে পড়বো বলে, যদি বেশি করে পড়বো তাহলে পড়া বাকি থাকবে। পড়া জমতে 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 এত বাকি হয়ে গেছে, বেশি করে পড়েও আমি কমপ্লিট করতে পারছি না। এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে আমার যদি হাইপোভলিউমিয়া হয়, এটা আমি র্যাশ অ্যাক্টিভেট করবো, র্যাশ অ্যাক্টিভেট যদি কারেক্টলি করে দেয় তাহলে আর হাইপোভলিউমিয়া থাকবে না। ওই যে জলটা অ্যাকচুয়ালি শোন, আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি নেফ্রোটিক সিনড্রোমের পরে দেখা গেছে যে শুধু এইখানে গন্ডগোল নয়, মোস্ট অফ দা নেফ্রোটিক সিনড্রোমের গন্ডগোল থাকে হচ্ছে কিডনির কালেক্টিং ডাক্টে। এত বছর পর্যন্ত আমি তো এইসব কথা বলতে চাইছিলাম না, যে পরীক্ষার সময় সব ভুলাস না, পরীক্ষার সময় 4 নাম্বার দিয়ে ছাড়বি, এইসব কথা লিখবি না পরীক্ষা, আননেসেসারি পরীক্ষার সময় ঝামেলা করে লাভ নেই। এইটা যখন প্রথম এটা হলো, তখন সবাই বললো যে যাদের নেফ্রোটিক সিনড্রোমের হাইপার ভলিউমিয়া আছে তাদের কি করে ইডিমা হয়। আর যদি এই প্যাথোলজিটা সত্যি হয়, এটা কোনোদিন ম্যাসিভ ইডিমা এক্সপ্লেন করে না, কারণ এর একটা কারেক্টিং প্যাথোলজি আছে, সেটা দিয়ে যদি কারেক্ট হয়ে যায় তাহলে কোনোদিনই অত ইডিমা হওয়ার কথা না। তারপরে দেখা গেল যে না, এতদিন আমরা কি জানতাম, শুধু ওই গ্লোমেরুলাসের ওখানে যা ঝামেলা হচ্ছে। এখন বলে যে না, মোস্ট অফ দা নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কারেক্টিং ডাক্টে গন্ডগোল হয়, কারেক্টিং ডাক্টে এত গন্ডগোল থাকে, সেটা একটা ইডিমার প্যাথোলজিতে
এতে করে, বুঝতে পেরেছিস? সেখানে এই রাখ না, ওই জন্য আমি বলতে চাইছিলাম যে ওসব কথা বাদ দে না, কিছু করতে হবে না। তুই হাইপোভারমিয়া করবি, একদিকে রাস অ্যাক্টিভেট করবি, ওর নিজেকে সুন্দর করে এগিয়ে বাড়াবি, তোকে খাতা দেখতে দেখতে ঘুমোতে ঘুমোতে তোকে টিক মারবে, গ্যাস থেকে তুই সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করবি, ওদিক থেকে ওয়াটার রিটেনশন করবি, ব্যাস থেকে 4.5 দিয়ে ছেড়ে দিবি। আর কিছু করবি না, ঝামেলা করবি না। আমি না একদিকে বাঁহাতে তুই শুধু একবার এগিয়ে লিখবি, সাড়ে দিবি সোজা হিসেবে। আর কেউ তোর খাতা পড়বে না, কেউ পড়বে না, সবার দেখে শুধু ওই জায়গায় তুই উপরে কি লিখেছিস, হাইপোভারমিয়া না হাইপারউরিমিয়া সেটাও কেউ পড়ে না, তুই শুধু দেখে শুধু র্যাশ লিখেছে না, র্যাশ আর এডিএইচডি লিখেছে, ওদিকে সোডিয়াম আর ওয়াটার, এখানে বড় বড় করে শুধু ওয়াটার। আর তোর খাতা কেউ পড়বে না, আর তোর খাতা কেউ পড়বে না। যাই হোক, আমি পরে বলছি, তার আগে নেফ্রোটিকের বাকি ডেফিনেশন গুলো একটু চাপ বলা আছে, আমি পরপর বলবো। আমাকে কেউ একজন বলতো, দেখে আমি যদি তোদের বই যদি থাকে তাহলে আমি তাড়াতাড়ি পড়াবো। সেইটা কেউ আমাকে বল, নেফ্রোটিকে কি বলবি, ফ্রিকোয়েন্ট রিল্যাপসের ডেফিনেশন বল, বই দেখেও বলতে পারি, এমনিও বলতে পারি। ফ্রিকোয়েন্ট রিল্যাপস বই লেখা যেটা আছে সেটা আমি বলে দিলেও বলতে পারবি না। বই লেখা আছে, আমি বলেছি তোর বই কি লেখা আছে, তোর বই লেখা আছে ইনিশিয়াল 6 মান্থে 3 or more, আর হচ্ছে এনি টাইমের হচ্ছে 4 or more, সেটা তুই গেটার না তুই গেটার। আমি তো খারাপ বলবো, আমি বলি ইনিশিয়াল 6 মান্থ মানে কবে থেকে 6 মান্থ আমরা স্টার্টিং অফ ট্রিটমেন্ট, এটাই হচ্ছে না। এই জন্যই আমি কবে স্টার্ট করেছি কেউ জানে না। আমি নাম স্টার্ট করেছি তাই এবার আমি ছেড়ে দিই, আমি বলি নেফ্রোটিকের 11টা ডেফিনেশন আছে নতুন, বাচ্চা কোথায় ওদের দুজনকে আমি খুব বলাই, তুই আটটা সৃজনী নেই তার কি, তাহলে ওর সৃজনী নাম্বারটাই আমার কাছে আছে, ওই কাউকে একজনকে আমি পাঠিয়ে দেবো, নাহলে দাঁড়া আমি ডেফিনেশন গুলো শুনে রাখ, ওখান থেকে জেরক্স করবি, অন্য জায়গা থেকে পড়বি না, ঠিক আছে? আমি যেগুলো শুধু একবার বুঝে রাখ, ওই